স্বাগতম জানাই BD71 নিউজ চ্যানেলে। নিজের পাতে সুরা কম হবার কারণে এবার মুখ খুলেছেন বিশিষ্ট কবি ও দার্শনিক ফ্রুটিকা মজহার। শুনুন তার বক্তব্য। এটা ছাত্র আন্দোলন কখনো বলে না। এমনকি যখন নাইদের সঙ্গে আমার 2 তারিখ রাতে যখন দীর্ঘ কথা হচ্ছে, তখনও কথা হচ্ছে আন্দোলনে কম্প্রোমাইজ করতে হবে। আপনি বিভিন্ন রকম গ্রুপ, তখন তারা ইতিমধ্যে সেফ হাউস আছে, মার্কিন সেফ হাউস, মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো ওই সেফ হাউসগুলো তৈরি করেছে। মনে রাখেন, এগুলো সেফ হাউসের তো মজুক ধলাই হয়েছে। যারা সেফ হাউসে ছিল তারা যখন ফোন করতেছে আমাকে, তখন তারা বলছে আমাদের উপর চাপ দিতেছে যে আমরা যেন পদত্যাগের কথা বলি, যে শেখ হাসিনা পদত্যাগ করবে এবং ব্যবস্থা যা আছে তেমন। শেষ করি রাজা ভাই, এটা খুব ইম্পর্টেন্ট। সেফ হাউসের কথা বললেন, আশিটা শেষ করি, নয়তো বুঝবেন না সেফ হাউসের রোলটা কি ছিল। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কি করেছিল এর আগে মনে আছে আপনার? তো সেফ হাউসে যখন ছিল, ওটাই তো তখন এই যে তথাকথিত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠনের রাজনীতির বিপরীতে তারা চেয়েছে শেখ হাসিনা সরে যাবে, ব্যবস্থা টিকে থাকবে। ফলে তরুণ ছাত্রদের যারা তখন জীবনের বাঁচবার জন্য তাদের সেই অসহায়ত্বের সুযোগ নিয়ে আপনি তাদেরকে বিভিন্ন সেফ হাউসে রেখেছেন এবং প্রতিদিন তাদেরকে আপনি বলেছেন মুখে যে তোমরা খালি পদত্যাগ চাইবে, তোমরা শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র এটা হ্যাঁ, যুক্তরাষ্ট্র চেয়েছে ওটা। আমি তো আপনাকে তথ্য আকারে বলতেছি। আচ্ছা, সেফ হাউস গুলো কাদের? মার্কিন যুক্তরাষ্ট্র চালিয়েছে, তাদের তত্ত্বাবধানে এম্বাসি চালিয়েছে। এখন আপনি এম্বাসি চালিয়েছে আর বিভিন্ন রকম এম্বাসি। সেখানে কারা কারা ছিল? এটা তো আমি এখন তো বলা আমার পক্ষে ঠিক হবে না। কথাটা আমি এটাতে পাবলিক আন্দোলনে যারা নেতৃত্ব, আন্দোলনে সকলে ছিল না। আন্দোলনে সেফ, আচ্ছা আমি খালি তথ্য দিতে আপনি বুঝবেন। আন্দোলনে নেবার জন্য, সেফ হাউসে নেবার জন্য যখন নাহিদ এই অসুস্থ হয়ে যখন গণস্বাস্থ্যে ছিল, তাকে নেবার জন্য মার্কিন এই এক সেফ হাউসে নেবার জন্য একটা গাড়ি 24 ঘন্টা দাঁড়িয়েছিল। ফলে এই যে অভ্যুত্থানের অন্তরালে এইসব কাজগুলো চলছে তো। তাহলে আপনি যেটা বলছিলেন যে যুক্তরাষ্ট্রের কথা বললেন, সেফ হাউসের কথা বললেন, তার মানে এই আন্দোলনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক আছে বলে যেটা শোনা যায়, সেটা কিছুটা সত্য। শোনা যায় কেন? প্রথম থেকে ঘোষণা দিতে করেছে আমি এটা আসি আপনাকে। শোনা যায় কেন বলেন? আপনি সাংবাদিক। মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে চায় না, এটা প্রথম থেকে, নাথিং রং অ্যাবাউট ইট। এবং তার আগে আমি যখন আপনি মনে আছে কিনা আপনার, আমি গণ অধিকার পরিষদে এই যে নুরুদের অনুষ্ঠানে গিয়ে বলেছিলাম যে সরকার বদল মার্কিন যুক্তরাষ্ট্রই করে দেবে, এটার জন্য আমাদের এত পরিশ্রমের দরকার নেই। এতক্ষণ ফ্রুটিকা মজহারের বক্তব্য শুনলেন। জুলাই কাদের মদদে হয়েছে। এবার শুনুন সাখাওয়াত হোসেনের বক্তব্য। নুনুশদের বাধায় তদন্ত করতে পারেননি তিনি। 5th of August, maximum snipers killed the leaders of the student leaders. 5 আগস্ট সর্বাধিক স্নাইপাররা ছাত্র ও ছাত্রনেতাদের হত্যা করে। তাদের সকলের মাথায় গুলি করা হয়েছিল। দেখে মনে হয়েছিল তারা সম্পূর্ণ পেশাদার স্নাইপার, যা বাংলাদেশি পুলিশ কখনোই হতে পারে না। 4 আগস্ট সেখানে রাইফেল হাতে কয়েকজন দাঁড়িয়েছিল। তাদের রাইফেলটি একটি অবস্থানে ছিল এবং তারা আমাদের দেখে তাদের রাইফেলটি নামিয়ে দেয়। তারপর আইন শৃঙ্খলা বাহিনী কথা বলল এবং মিছিল শুরু হলো। যখন আমি এই শাহিন কমপ্লেক্সের কাছে গেলাম, আমার কাছে একটি টেলিফোন আসে এবং খুব স্পষ্টভাবে বলে, স্যার আপনি আর সামনে যাবেন না, কারণ আপনাকে স্নাইপারেরা লক্ষ্য করে রেখেছে। আমি জিজ্ঞাসা করলাম কে সে। ওই পাশ থেকে কোনো উত্তর এলো না। তখন আমি বুঝতে পেরেছিলাম গোয়েন্দা সংস্থার ভেতর থেকে কেউ কল করেছে, সতর্ক করেছে। তাই আমি কয়েক ধাপ এগিয়ে গিয়ে একজনকে বললাম, তৃতীয় জাহাঙ্গীর গেটের বাইরে না যাওয়াই ভালো, কারণ শুধু আমি না, অনেকেই লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এবং 5 আগস্ট সর্বাধিক স্নাইপাররা ছাত্রদেরকে হত্যা করে। আপনি যদি নথিপত্র দেখেন তবে দেখতে পাবেন 5 তারিখে আমি তাদের অনেকের জানাজায় অংশ নিয়েছিলাম। তাদের সকলের মাথায় গুলি করা হয়েছিল। মনে হচ্ছিল যে তারা সম্পূর্ণ পেশাদার স্নাইপার, কোনোভাবেই বাংলাদেশি পুলিশ হতে পারে না। আমি আমার প্রথম অভিযানে এই কথাটি বলেছিলাম, কিভাবে নিষিদ্ধ রাইফেল বেসামরিক ব্যক্তির হাতে গিয়েছিল। And this is what I said in my first instances, that how the rifle, prohibited rifle, went into the hand of the civilian. অনেকেই এটা পছন্দ করেননি। যাই হোক, এটাই তো। এই বিষয়ে আমাদের এখনো কোনো তদন্ত হয়নি। আমরা অবশ্যই পূর্ণাঙ্গ তদন্ত আশা করি। আমি ছোট্ট একটি উপায় চেষ্টা করেছি যাতে এর পুনরাবৃত্তি না হয়। That this is not repeated. Last word I would say,
পরিশেষে আমি বলবো, সশস্ত্র বাহিনী কোনো রাজনৈতিক দলের নয়, কোনো রাজনৈতিক দলের সম্পত্তি মনে করা উচিত নয়। সশস্ত্র বাহিনীকে পেশাদারভাবে নিজেদের পায়ে দাঁড়াতে হবে। পদোন্নতির ক্ষেত্রে অনেক হস্তক্ষেপ হয়েছে। আমি কেবল আশা করি আমরা একটি শিক্ষা পেয়েছি মাত্র। এই কথা রাজনৈতিক দলগুলোকেও খুব স্পষ্ট করে বলতে হবে। পদোন্নতির ক্ষেত্রে সশস্ত্র বাহিনীকে একা ছেড়ে দিন, তাহলে তারা আরো বেশি শক্তিশালী হবে। এখন যদি কেউ সশস্ত্র বাহিনীকে 15 বছর ধরে রাখে এবং তারা যা ইচ্ছা তাই করবে, তাহলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আটকানো সম্ভব হবে না। আমার দুঃখ হচ্ছে আমাদের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে জেলে পাঠানো হয়েছে। বাংলাদেশে কখনো এমনটি ঘটেনি, এমনকি গত 15 বা 17 বছরেও না। আমাদের কাজ সংবাদ পরিবেশন করা, সমীকরণ মেলানো আপনাদের দায়িত্ব। এবার এই ভিডিওটি দেখুন। মুগ্ধের বন্ধু সেখানে দাঁড়িয়েছিল, লম্বা একটা ছেলে। তো সে আমাকে বারবার বলছিল আমি একটু আপনার সাথে একটু একটু মানে নীরবে একটু কথা বলতে চাই। সে বলে যে ভাইয়া, আমি আপনাকে ভাইয়া বলেই বলছি, আপনি মানে বয়সে আমাদের কাছাকাছি। আমি কিন্তু মুগ্ধর লাশ ধরেছিলাম, আমি কিন্তু তার পাশেই দাঁড়িয়েছিলাম। সো আমি তার পাশে দাঁড়িয়েছিলাম এবং আমি বললাম যে তাহলে তোমার কি মনে হয় ওই সময়টাতে কি হচ্ছিল? আশেপাশে কোনো পুলিশ ছিল? সে আমাকে বললো কোনো পুলিশ ছিল না, কোথাও কোনো পুলিশ ছিল না। আমি বললাম আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা ছিল তোমাদের উদ্দেশ্যে কোনো আক্রমণ করার জন্য? বলেছে দেয়ার ওয়াজ নো ওয়ান। বিকালবেলা আন্দোলন শেষ, আমরা ঘোরাঘুরি করছিলাম, গরমে পানি দিচ্ছিল মুগ্ধ সবাইকে। হ্যাঁ, ওখানে কোনো কেওটিক সিচুয়েশন, কোনো ভায়োলেন্স কিছুই ছিল না। তো আমি তাহলে কি হলো? বললো যে হঠাৎ করে কোথা থেকে শুধু একটা গুলি, স্নাইপার শট তার মাথায় সরাসরি সেটা এসে লাগলো এবং সে তার পাশে বন্ধু দাঁড়ানো তার হাতে পড়ে গেল। তো তখন আমি তাকে বললাম তোমার কি মনে হয় যে এটা কেন হয়েছে? সেখানে কিন্তু স্নিগ্ধও দাঁড়ানো, স্নিগ্ধ চুপচাপ, সে শুধু আমার কথা শুনছে, নির্বিকার ভাবে শুনছিল। তো আমি তখন বললাম যে দেখো, মুগ্ধ একটা স্ট্যাটাস শেয়ার করেছিল জামায়াত শিবিরের বিরুদ্ধে, ছাত্র দলের বিরুদ্ধে। সে বলছিল আমাদের লেজিটিমেট মুভমেন্ট আপনারা হাইজ্যাক করছেন, টেররিস্টরা হাইজ্যাক করছে, এটা করতে দেয়া যাবে না, দেয়া হবে না। আমাদের এটা কিন্তু একটা লেজিটিমেট ন্যায়সঙ্গত দাবি এবং আন্দোলন। দিস ওয়াজ হিজ মানে স্টেটমেন্ট ইন ফেসবুক। হ্যাঁ, এখন এটা বলার পরের দিনেই কিন্তু তাকে হত্যা করা হয়েছে। তা আমি তখন বললাম যে এই যে জামায়াত ইসলামের বিরুদ্ধে সে যে শিবিরের বিরুদ্ধে যে স্ট্যাটাস দিল, ডু ইউ ফাইন্ড এনি লিঙ্ক? তখন তারা মানে বলল যে লিঙ্ক না থাকলে আমরা ভয় কেন পাচ্ছি, আমরা তো খুবই ভয়ে আছি, উই আর ভেরি স্কেয়ার্ড, উই আর কনসার্ন, যে আমাদের এখন লাইফ রিস্কের মধ্যে আছে। আমি তখন বললাম না, আমি এখানে পুলিশের সাথে কথা বলবো, ইয়োর সেফটি সিকিউরিটি উইল বি ইনশিওরড, বাট বাইরে বেরিয়েও না, কারণ ওরা যদি এই ধরনের সিঙ্গেল শট দিয়ে যদি তাকে মারে, নিশ্চয়ই স্নিগ্ধকেও মারবে, নিশ্চয়ই তোমাকেও মারবে। স্নিগ্ধও দাঁড়ানো, তার বাবাও কিন্তু দাঁড়ানো, এই আলোচনাই হয়েছিল এবং স্নিগ্ধও কিন্তু বলছিল যে আমার ভাই, মানে উই আর ভেরি ওয়ারিড যে আমার ভাই কে টার্গেট করা হয়েছে, হি ওয়াজ টার্গেটেড। তা টার্গেট কে করবে? যাদের বিরুদ্ধে সে স্ট্যাটাস দিয়েছে তারাই তো টার্গেট করবে, এবং সেটাই হয়েছে। এবার এই ফুটেজটা দেখুন। 2024 সালের 10 আগস্ট ছাত্ররা এটি একটি প্রাইভেট কার থেকে উদ্ধার করে। এটা কার? গাড়িটি কার? উদ্ধার করে কারা নিয়ে গেল? পরবর্তী তদন্ত কি হলো? কেউ জানে না। তবে এরা কি বলছে? এটা বাইরে থেকে আসছে, দেশের বাইরে কেউ। তদন্ত না করতে বলা যাবে না। আমি তো তদন্ত করতে চেয়েছিলাম এগুলো।
আন্দোলনে মাঠে ছিলাম। আমরা যারা সেনাবাহিনী কর্মকর্তা তারা আমরা গ্রেনেড দিয়ে খেলেছি, আমরা বুলেট ফায়ার করেছি, আমরা জানি কিভাবে শত্রুর মোকাবেলা করতে হয়। তো আওয়ামী লীগ আমাদের শত্রু ছিল, ওদের মোকাবেলা করার জন্য মাঠে ছিলাম। দেখি বোঝা যাচ্ছে আমার ছেলে ওই স্নাইপার রাইফেল হাতে নিয়ে ছবি তুলেছে, আর এক হাতে আমার কমান্ডো নাইফ ছিল। স্নাইপার রাইফেল হাতে নিয়ে ছবি তুলেছে, আর এক হাতে আমার কমান্ডো নাইফ ছিল, আর এক হাতে আমার কমান্ডো নাইফ ছিল। এই ফুটেজটি লক্ষ্য করুন। এই উঁচু ভবনের ছাদে হেলমেট পরা, জুব্বা পরা লোকগুলো কারা? হেলমেট ও জুব্বা বাহিনী, তারা কারা? তারা কার হেলিপ্যাডে উঠছে? দেখুন, তার মাথায় আঘাত লাগে। তার টি শার্টে কোনো গুলির বা রক্তর চিহ্ন দেখা যায় না। সদ্য আমরা দেখতে পেয়েছি জুলাই জাদুঘরে সাইদের টি শার্টটি নেই, সেখানে তার অন্য একটি জার্সি পরিদর্শন করাচ্ছে। এসব সংবাদের সমীকরণ আপনারাই মিলাবেন। আমরা শুধু সোশ্যাল মিডিয়ায় আসা সংবাদগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। পাড়াপড়শি যদি এরকম নির্ঘুম থাকে খারাপ হয় না, অন্তত দলটা পাহারা চলে। আমি এইটুকু বলতে চাই, অনেক কিছুই আমি বলতে পারি না বলতে চেয়েও, কারণ অনেক কিছু বললে অনেকের কাপড় চোপড় ঠিক থাকবে না। যে কারা সেনাবাহিনীর সঙ্গে যারা আজকে কথা বলে, তারা কখন কোথায় কিভাবে সেনাবাহিনীর সঙ্গে কথা দেখা করে এই কাজগুলো করেছিল, তাদের কতটা ভূমিকা ছিল। যাদেরকে বলা হয় যে তারাই মেন, এই আন্দোলনে কারা যে মেন ছিল কেউ জানে না। কারা যে মেন ছিল একজন আরেকজনকে চেনে নাই। পাশে হাঁটতে গেছে, আন্দোলন করতে গেছে, পিছন পাশের একজন পড়ে গেছে, মনে করছি যে নর্মাল পড়েছে, আসলে সে মারা গিয়েছে। গুলিটা সামনে থেকে আসছে না পিছন থেকে আসছে সেটাও জানে না। গুলির কোনো শব্দ হয় না, স্নাইপারের গুলি ছিল অনেকই যারা পড়ে গেছে। অতএব আমরা একটা সত্যি বলবো, 18 মাস একটা প্রশ্ন করব, তার মানে এটা কি কোনো ডিজাইন ছিল, ষড়যন্ত্র? ডিজাইন তো অবশ্যই ছিল। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।